হ্যালো এভরিওয়ান। সো তোমরা যারা 2026 সালে এমএসসি জিওইনফরমেটিক্স এর এক্সাম দেবে সিইউটি পিজি এক্সামের জন্য, আজকের সেশনটা তোমাদের জন্য। আজকে আমরা মেনলি আলোচনা করব সিইউটি পিজির জিওইনফরমেটিক্স এর যে এক্সাম পেপার তোমাদের কিরকম থাকে, তোমাদের সিলেবাস কিরকম থাকে, আর প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার তোমাদের কেমন পড়েছে। দেখো, প্রথমে আমি তোমাদের আগে সিলেবাসটা বলে দিই, তারপর তোমাদের আমি প্রিভিয়াস ইয়ারটা দেখাচ্ছি। যারা তোমরা এবছর এক্সামটা দেবে তোমরা ভালো করে দেখে নাও, তো তোমরা সেইভাবে কিন্তু নিজেরাও প্রিপেয়ার করতে পারবে। তোমাদের এখানে কিন্তু কোয়েশ্চেন থাকে টোটাল 75, আর প্রত্যেকটা প্রশ্নের মান কিন্তু তোমাদের থাকে 4 নাম্বার করে। তো টোটাল আমাদের কিন্তু ফুল মার্কস থাকে 300 নম্বর। এবার 300-র মধ্যে তোমাদের কিন্তু যে যত হাইয়েস্ট পাবে, তো সেই রকম তার কিন্তু র্যাঙ্ক আসবে। এই হচ্ছে আমাদের সিলেবাস। আমাদের প্রথমে যেগুলো মেন টপিক তোমাদের আমি সেগুলো আগে বলে দিই। হিউম্যান জিওগ্রাফি, এটা হচ্ছে একটা মেন টপিক। তারপর হচ্ছে আমাদের কার্টোগ্রাফি, তারপর রয়েছে এনভায়রনমেন্টাল জিওগ্রাফি, দেন জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ইকোনমিক জিওগ্রাফি, দেন ডিসাস্টার ম্যানেজমেন্ট, জিওগ্রাফি অফ ট্যুরিজম, আর সাস্টেনেবল ডেভেলপমেন্ট। তো এই 8টা হচ্ছে আমার মেন টপিক। এটাই কিন্তু আমাদের যেটা কারেন্ট ইয়ার এক্সাম হয়েছিল 2025 সালে। তো এখনো পর্যন্ত এই সিলেবাসটা তোমাদের কিন্তু ওয়েবসাইটে আপডেট করা রয়েছে। যদি পরবর্তীকালে সিলেবাস চেঞ্জ হয়, সিলেবাস চেঞ্জ বলতে মনে করো এখান থেকে কোনো একটা সাবজেক্ট হয়তো বাদ দিয়ে দিল বা নতুন কোনো একটা টপিক এখানে অ্যাড করলো, তো যদি ইনকেস হয় ডিসেম্বর মাসে নোটিফিকেশন দেবে, তখন তোমরা বুঝতে পারবে। তো তখন আমরা ক্লাসে সেইভাবে প্রিপেয়ার করে নেব। আপাতত যেহেতু এটা আমাদের এখন ওয়েবসাইটে দেওয়া রয়েছে, তো সেই হিসাবে এখন এই সিলেবাস ধরে তোমরা কিন্তু পড়তে পারো। সিলেবাস চেঞ্জ হওয়ার কিন্তু খুব একটা বেশি পসিবিলিটি নেই। ওকে, এবার এখানে দেখো, হিউম্যান জিওগ্রাফির আন্ডারে কিন্তু আমাদের আবার 5টা সাব চ্যাপ্টার দিয়েছে। ডেফিনেশন, নেচার, মেজর সাবফিল্ডস কি রয়েছে, স্পেস অ্যান্ড সোসাইটি কি, পপুলেশন রয়েছে, ওয়ার্ল্ড পপুলেশন ডিস্ট্রিবিউশন, সেটেলমেন্টস রয়েছে। তো এই প্রত্যেকটাই কিন্তু আমাদের পড়তে হবে, তার কারণ আমাদের টোটাল 8টা চ্যাপ্টার রয়েছে বা 8টা মেন টপিক রয়েছে। সো এই 8টা মেন টপিক থেকে আমাদের কিন্তু টোটাল 75 কোয়েশ্চেন আসছে। এই যে আমাদের 8টা মেন টপিক রয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। এবার কোনো একটা তোমার টপিকে হয়তো কোয়েশ্চেনের ওয়েটেজ কম যেতে পারে, আবার কোনো একটাতে হয়তো একটু বেশি যেতে পারে। এই হচ্ছে ডিফারেন্স। বাকি তোমাদের কিন্তু একদম প্রত্যেকটাই পড়তে হবে। তোমরা কোয়েশ্চেন পেপার দেখলেই বুঝতে পারবে। সাস্টেনেবল থেকেও তোমাদের প্রশ্ন দিয়েছে, তোমাদের ট্যুরিজম থেকেও প্রশ্ন দিয়েছে, ডিসাস্টার ম্যানেজমেন্ট থেকেও তোমাদের প্রশ্ন দিয়েছে। এটা আমি তোমাদের আগে দেখিয়ে দিই পিওআইকিউ, তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারবে। এরপর তোমাদের কার্টোগ্রাফি রয়েছে। কার্টোগ্রাফিতে মেনলি যেগুলো আমরা পড়েছিলাম, যে ম্যাপ কি, ম্যাপ স্কেল কি, প্রজেকশন কি, এছাড়া ক্রোপ্লেথ ম্যাপ কি, আইসোপ্লেথ ম্যাপ কি, ফ্লো ডায়াগ্রাম কি, এগুলো আমাদের কিন্তু প্রত্যেকটাই পড়তে হবে। এনভায়রনমেন্টাল জিওগ্রাফির মধ্যে আমরা যেগুলো পড়েছিলাম, যে আমাদের বায়োস্ফিয়ার প্লাস তার সঙ্গে আমাদের এনভায়রনমেন্টাল প্রবলেমস, এয়ার পলিউশনস, বায়োডাইভার্সিটি লস, সলিড অ্যান্ড লিকুইড ওয়াস্ট, দেন আমাদের এনভায়রনমেন্টাল কি কি প্রোগ্রাম রয়েছে উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশের মধ্যে, আর আমাদের ভারত সরকারের পক্ষ থেকে কি কি পরিবেশের জন্য কি কি আমাদের পলিসি নেওয়া হয়েছে বা গভর্নমেন্ট ইনিশিয়েটিভ। তো এইরকম কিন্তু আমাদের ইনিশিয়েটিভ প্রায় নিউজে থাকে। তো এগুলো আমাদের কিন্তু কিছুটা পড়তে হবে কারেন্ট অ্যাফেয়ার্সের সঙ্গে লিঙ্ক করে। তারপর আমাদের জিওগ্রাফি অফ ইন্ডিয়া রয়েছে, যেখানে আমাদের থাকছে আমাদের ভারতের যে স্ট্রাকচার, রিলিফ, ড্রেনেজ প্যাটার্ন কি কি রয়েছে, জলবায়ু কি রয়েছে, দেন আমাদের জনসংখ্যা কি রয়েছে ভারতে 1901 সাল থেকে, কোথায় কিরকম পপুলেশন বিস্তার রয়েছে, তার সঙ্গে আমাদের যে গ্রামীণ বসতি কি, তারপর লাইভ স্টক, পাওয়ার, মিনারেলস। তো এগুলো কিন্তু প্রত্যেকটা তোমার টপিকগুলো মেনশন করে দিয়েছি, যে এই টপিকগুলো তোমাদের পড়তে হবে, আর এইখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন আসবে। এগ্রিকালচার রয়েছে, ইন্ডাস্ট্রি রয়েছে, ট্রান্সপোর্টেশন মোড, রোড এবং রেল। এবছর যেমন তোমাদের রেল থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন পড়েছে। তারপর আমাদের রয়েছে ইকোনমিক জিওগ্রাফি, অর্থনৈতিক ভূগোলের ডেফিনেশন কি, এগুলো আমাদের জেনারেল আমরা এর আগেও পড়েছি, কিন্তু পরীক্ষায় আমাদের যেগুলো আসছে সেটা হচ্ছে ভন থুনেন আর ওয়েবারের থিওরির যে আমাদের শর্ট যে কোয়েশ্চেনগুলো ছিল, এসএকিউ টাইপ বলতে পারো বা এমসিকিউ টাইপ। এবার তোমাদের কোয়েশ্চেন যদি এমসিকিউতে আসে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু বড় প্রশ্ন মুখস্থ করতে হবে না, যে বড় যে প্রশ্নগুলো রয়েছে সেখান থেকে তোমাদের কিন্তু ভাগ করে করে তোমাদের শুধুমাত্র এমসিকিউ গুলো পড়তে হচ্ছে। তারপরে আসে প্রাইমারি অ্যাক্টিভিটি, সেকেন্ডারি অ্যাক্টিভিটিস, টার্সিয়ারি, কোয়াটারনারি। এখান থেকে আমাদের যেগুলো পড়তে হবে, যে কোন কালার লেবার এদিকে আমরা বলি, এটা কোন কাজের সঙ্গে যুক্ত রয়েছে, ইত্যাদি। নেক্সট আমাদের রয়েছে ডিসাস্টার ম্যানেজমেন্ট। সো এখান থেকে আমাদের হ্যাজার্ড কি, রিস্ক কি, ভুলনারেবিলিটি কি রয়েছে,
এবং ভারতের দিক থেকে যে ডিসাস্টার কি মানে দুর্যোগ বিপর্যয় ভারতে কি জন্য হচ্ছে, তার কি প্রভাব পড়ছে এবং কোথায় কি রকম আমাদের ডিস্ট্রিবিউশন রয়েছে বা কোথায় আমরা ম্যাপিং করছি, মানে কোনো একটা জায়গায় যদি দুর্যোগ বা বিপর্যয় হয় তাহলে আমরা সেটাকে কিভাবে কন্ট্রোল করছি। তার সঙ্গে বন্যা, ভূমিধস এবং খরা, আর এখানে রয়েছে আর্থকোয়েক, সুনামি আর সাইক্লোন। এনডিএম এর কি, এনআইডিএম কি, তো এগুলোর প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট। দেন আমাদের ট্যুরিজমের মধ্যে তোমাদের যেটা পড়ছে ট্যুরিজমের টাইপস কি রয়েছে, তার সঙ্গে রবিনসনের যে ট্যুরিজমের টাইপস গুলো সেগুলো আমাদের পড়তে হচ্ছে। দেন আমাদের এমআইসির ফুল ফর্ম কি। সো ট্যুরিজম থেকে মেনলি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স লিঙ্ক করে তোমাদের পড়তে হচ্ছে। আর আমাদের সাস্টেনেবল ডেভেলপমেন্ট থেকেও মনে করো রিও ডি জেনেরো যে আমরা দেখেছিলাম, তো রিও ডি জেনেরো সেটা কোথায় হয়েছিল বা কি জন্য হয়েছিল, বা রিও+20, বা মনে করো এখানে সিডিএম, বা মনে করো এখানে সাস্টেনেবল ডেভেলপমেন্ট কত সালে নেওয়া হয়েছিল ইত্যাদি, এরকম টাইপের ইত্যাদি। এগুলো মেনলি আমাদের এনভায়রনমেন্টের সঙ্গে লিঙ্ক করে পড়তে হবে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট পলিসিস অ্যান্ড প্রোগ্রাম এটসেট্রা। সো এই হচ্ছে আমাদের সিলেবাস। আমাদের টোটাল 8টা টপিক রয়েছে। এই 8টা টপিকের যে কয়েকটা আমাদের এখানে সাব চ্যাপ্টার দিয়ে রেখেছে প্রত্যেকটা কিন্তু আমাদের কমপ্লিট করতে হবে। কোনো একটা চ্যাপ্টারকে তুমি কিন্তু বাদ দিতে পারবে না, তার কারণ আমাদের 8টা চ্যাপ্টার থেকেই কিন্তু প্রশ্ন আসবে। ওকে, এবার তোমাদের আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার দেখিয়ে দিচ্ছি যে তোমরা কি করে লিঙ্ক করে পড়বে, যে এক্স্যাক্টলি আমাদের কোন চ্যাপ্টারটা বা কোন পোর্শনটা আমাদের বেশি জোর দিয়ে পড়তে হবে। দেখো এই হচ্ছে আমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার। সো এখানে আমাদের টোটাল কোয়েশ্চেন ছিল 75টা, 75 মাল্টিপ্লাই 4, সো টোটাল আমাদের ফুল মার্কস ছিল 300 নাম্বার। প্রথম কোয়েশ্চেন আমাদের দেখে নাও কি রয়েছে। বলছে অ্যারেঞ্জ দ্য ফলোইং টাইগার রিজার্ভ অর ন্যাশনাল পার্ক অন দ্য বেসিস অফ দ্য লোকেশন ফ্রম সাউথ টু নর্থ। এখানে কিন্তু আমাদের ডাইরেক্ট জিজ্ঞাসা করেনি যে এই সমস্ত ন্যাশনাল পার্ক বা টাইগার রিজার্ভ কোন স্টেটে অবস্থিত, আমাদের ঘুরিয়ে দিয়েছে যে দক্ষিণ থেকে উত্তর দিকে সাজাও। এটা আমি তোমাদের ক্লাসে বলেছিলাম যে টাইগার রিজার্ভ, ন্যাশনাল পার্ক বা বায়োডাইভার্সিটি হটস্পট অথবা যেগুলো আমাদের ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রয়েছে, তো তাহলে এই প্রশ্নটা আমরা কি করে অ্যাটেন্ড করব। দেখো এটা অ্যাটেন্ড করার জন্য আমাদের আগে জানতে হবে এই সমস্ত টাইগার রিজার্ভ গুলি কোন স্টেটে অবস্থিত। এখানে তোমাদের আমি সলিউশন লিখে দিয়েছি। প্রথমে আমাদের সরিস্কা রয়েছে, তো সরিস্কা টাইগার রিজার্ভ এটা আমাদের রয়েছে রাজস্থানে, রাজস্থানের আলওয়ার ডিস্ট্রিক্টে। তো ডিস্ট্রিক্ট গুলো আমাদের পড়তে হবে না, আমাদের মেনলি যেগুলো পড়তে হবে যে কোন স্টেটে রয়েছে। দেন আমাদের রয়েছে কানহা ন্যাশনাল পার্ক বা আমাদের টাইগার রিজার্ভ, এটা আমাদের রয়েছে মধ্যপ্রদেশে। ইন্দ্রাবতী ন্যাশনাল পার্ক ছত্তিশগড়ে রয়েছে। আর রণথম্বর ন্যাশনাল পার্ক এটাও আমাদের রাজস্থানে রয়েছে, সাওয়াই মাধোপুর অঞ্চল। সো এইগুলো তোমরা বইয়ে পড়ে এসেছিলে যে আমাদের ভারতের টাইগার রিজার্ভ কি কি রয়েছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি কোথায় কি রয়েছে, ন্যাশনাল পার্ক কোথায় কি রকম রয়েছে, তোমরা পড়ে এসেছো। তোমরা কিরকম করে পড়েছিলে, শুধুমাত্র স্টেট গুলো পড়েছিলে। যে আমাদের যদি বলি সুন্দরবন যে আমাদের ব্যাঘ্র প্রকল্প, সেটা আমাদের কোথায় রয়েছে, সাউথ চব্বিশ পরগনা রয়েছে। তো আমরা এইভাবে পড়েছিলাম, কিন্তু এখানের প্রশ্নটা ঘুরিয়ে দিয়েছে যে দক্ষিণ থেকে উত্তর দিকে সাজাও। তাহলে আমাদের এবার ম্যাপটাকে ইমাজিন করতে হবে যে আমাদের রাজস্থান পড়ছে এদিকটা, রাজস্থানের একটুখানি দক্ষিণে আমাদের মধ্যপ্রদেশ রয়েছে, আর তারও দক্ষিণে আমাদের কি রয়েছে, ছত্তিশগড় রয়েছে। এবার যদি আমরা এখান থেকে একটুখানি ভিজুয়ালাইজ করি যে এটা আমাদের রাজস্থান, তাহলে সরিস্কা আর রণথম্বর এটা আমাদের কোথায় পড়ছে, রাজস্থানে পড়ছে। তার একটু দক্ষিণে, তার দক্ষিণে কি রয়েছে, মধ্যপ্রদেশ, সেখানে আমাদের কানহা ন্যাশনাল পার্ক পড়ে যাচ্ছে। আর তারও দক্ষিণে আমাদের রয়েছে ছত্তিশগড়, সেখানে আমাদের রয়েছে ইন্দ্রাবতী টাইগার রিজার্ভ। তো তাহলে এখান থেকে আমরা কিন্তু এবার অপশনকে এলিমিনেট করতে পারবো। কি করে, দেখো আমরা যদি এবার দক্ষিণ থেকে উত্তর দিকে সাজাই তাহলে প্রথমে কি আসছে, ছত্তিশগড়ের ইন্দ্রাবতী। ওকে, এবার তাহলে আমাকে অপশনে দেখতে হবে যে সি অপশনটা কোথায় প্রথমে রয়েছে। তো সি অপশনটা প্রথমে কিন্তু একমাত্র অপশন 2 এতেই রয়েছে, বাকিগুলোতে নেই। তবু আমি আর একটা অপশন দেখে নেব যে কানহা ন্যাশনাল পার্ক এটা ইন্দ্রাবতীর ওপরে থাকবে বা উত্তরে থাকবে, বিকজ ছত্তিশগড়ের নর্থে রয়েছে মধ্যপ্রদেশ। তাহলে সি এর পর কি অপশনে থাকবে, বি থাকবে। তাহলে সি এর পর বি, বাকি অপশনে যেহেতু নেই তাহলে আমার সঠিক উত্তর হয়ে যাবে অপশন 2, সি বি ডি এ।
তাহলে তোমাকে কিন্তু এই সরিষ্কা আর রণথম্বর এটা কিন্তু এলিমিনেট আর করতে হলো না, কারণ সরিষ্কা বা রণথম্বর এক্স্যাক্টলি রাজস্থানের কোথায় রয়েছে আমরা কিন্তু এত ডিটেলসে পরীক্ষার সময় পড়ি না। তো সেই জন্য এইরকম ভাবে তোমরা কিন্তু এলিমিনেট করতে পারো। এবার তোমরা যদি ভাবো যে আমরা কি করে প্র্যাকটিস করব, যে এটা তো আমাদের অলরেডি এক্সামে পড়ে গেছে, তো তার জন্য তোমাদের কিন্তু পিওয়াইকিউ অ্যানালিসিস করতে হবে, যে এটা দেখে তোমরা কোয়েশ্চানের প্যাটার্নটা বুঝতে পারবে যে এক্স্যাক্টলি তোমাদের কোয়েশ্চানটা কিরকম প্যাটার্নে আসে। তো সেইভাবে তোমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো, 2 নাম্বার, দ্য টার্ম বায়োডাইভার্সিটি হটস্পট ওয়াজ কয়েন্ড, এটার উত্তর হচ্ছে নরম্যান মায়ার্স। এইরকম কিন্তু প্রশ্ন এলে তোমাদের একদমই কোয়েশ্চেন ছাড়া যাবে না। এই কোয়েশ্চেনটা তোমাদের আমি মিডিয়াম টু টাফে রাখতে পারি। বলছে হুইচ অফ দ্য টার্ম স্ট্যান্ডস ফর GLOF। অপশন গুলো দেখো কিরকম দিয়েছে, গ্লোবাল লেক আউটবাস্ট ফ্লাড, গ্লেশিয়ার লেক আউটবাস্ট ফ্লাড, গ্লোবাল লেজিসলেশন অন ফ্লাড, আর গ্লেশিয়ার লেফট আউট ফ্লাড। এবার দেখো এই যে আমাদের ফুল ফর্মটা দিয়েছে, মনে করো এটা আমরা জানি না, এটা আমরা পড়িনি, তাহলে আমরা কি করে অ্যাটেন্ড করব? দেখো যেহেতু এটা আমাদের এক্সামে দিয়েছে, তো এটা ডেফিনেটলি আমাদের জিওগ্রাফির সঙ্গে রিলেটেড। এটা আমরা অন্তত ভাবতে পারি যে হ্যাঁ এটা জিওগ্রাফির সঙ্গে রিলেটেড। এবার আমরা অপশনকে এলিমিনেট করব। গ্লোবাল লেক, তো গ্লোবাল লেক এটা ইয়েস জিওগ্রাফির সঙ্গে রিলেটেড। গ্লেশিয়ার লেক এটাও কিন্তু রিলেটেড। গ্লোবাল লেজিসলেশন অন ফ্লাড, মানে যেখানে যেখানে বন্যা হয় সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য এটা তৈরি করা হয়েছে। আর গ্লেশিয়ার লেফট আউট ফ্লাড, দেখো এর মানেটা কি এর সঙ্গে আদৌ রিলেটেড হচ্ছে? গ্লেশিয়ার লেফট আউট ফ্লাড, এটা আমাদের কিন্তু না কোনো এনজিও বা না কোনো অর্গানাইজেশন বোঝাচ্ছে ইন্টারন্যাশনালি। ওকে, তো তাহলে আমরা এটাকে এলিমিনেট করে দিলাম। বাকি পড়ে থাকলো আমার 3টে অপশন। গ্লোবাল লেক আউটবাস্ট ফ্লাড এটাও কিন্তু হলে হতে পারে, গ্লেশিয়ার লেক আউটবাস্ট ফ্লাড এটাও হতে পারে। এটা কি বলতে চাইছে, যখন দেখবে হঠাৎ করে আমাদের মেঘ ভাঙা বৃষ্টি হয়। এবার এক্স্যাক্টলি ফুল ফর্মটা কি দেখো, আমরা কিন্তু 1 আর 2 এটাকে আমরা 50-50 রেশিওতে রাখতে পারি। 3 নম্বরে কি বলছে, গ্লোবাল লেজিসলেশন অন ফ্লাড। এবার তোমরা যখন পড়বে ফ্লাডের চ্যাপ্টার, তখন তোমরা বুঝতে পারবে যে এই রকম কিন্তু কোনো রকম লেজিসলেশন গ্লোবালি নেওয়া হয়নি যে যাতে আমরা বন্যাকে নিয়ন্ত্রণ করতে পারবো। আমরা যদি ইন্টারন্যাশনালি দেখি তাহলে কিন্তু পরিবেশকে রক্ষা করার জন্য বিভিন্ন ধরনের আমাদের পলিসি নেওয়া হয়েছে আমাদের ইউনাইটেড নেশন থেকে, বাট এইরকম কিন্তু কোনো রকম পলিসি আমাদের নেওয়া হয়নি। তো সেই জন্য আমরা এখানে 3কেও এলিমিনেট করে দিলাম। বাকি আমাদের 1 and 2। এবার এক্সামের হলে আমি যদি নিজেকে ভাবি, তখন আমি এটাকে কিন্তু প্রথম রিডিং এ আমি মার্ক ফর রিভিউ করে রাখবো। কেন? যেহেতু আমার 50-50 এটা কনফিউশন রয়েছে যে হয় 1 হবে অথবা 2 হবে। তো এটাকে আমি যদি এক্সাম হলে ভাবি তাহলে কিন্তু আমি এটাকে 50-50 রেশিওতে রাখতে পারি মার্ক ফর রিভিউ করে, যদি আমি সময় পাই তাহলে লাস্টে করব। এবার এটার উত্তর আমি তোমাদের এখন বলে দিচ্ছি, তোমরা মুখস্থ করে নাও। গ্লেশিয়ার লেক আউটবাস্ট ফ্লাড এটা হয়তো সঠিক উত্তর। কিন্তু পরীক্ষার সময় এইরকম কোয়েশ্চেন তোমরা যদি একদমই না পারো বা এক্সামের সময় এলিমিনেট করো, তোমরা যদি এটা না বুঝতে পারো যে এক্স্যাক্টলি কোনটা সঠিক হবে, যদি তোমরা একদম শিওর না হও, তাহলে তোমরা মার্ক ফর রিভিউ কিন্তু করে রাখবে ফার্স্ট রিডিং এ। যখন তোমরা আবার সেকেন্ড রিডিং বা থার্ড রিডিং দেবে, তখন তোমরা কিন্তু এগুলো অ্যাটেন্ড করবে, কারণ এই ধরনের প্রশ্ন কিন্তু প্রত্যেকের কাছেই টাফ হবে। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 4, মহা কুম্ভ মেলা অ্যাট প্রয়াগরাজ ইজ অ্যান এক্সাম্পল অফ। তো এটা কিন্তু ইজি প্রশ্ন। প্রয়াগরাজে যে কুম্ভ মেলা হয়েছিল এটা একটা পিলগ্রিমেজ ট্যুরিজম ছিল। তো এটা আমি তোমাদের অনেকবার ক্লাসে বলেওছিলাম। কোয়েশ্চেন নম্বর 5, আইডেন্টিফাই দ্য কারেক্ট স্টেটমেন্ট উইথ রেফারেন্স টু সেটেলমেন্ট টাইপস। তো আমাদের সেটেলমেন্ট থেকে প্রশ্ন দিয়েছে, 4টে আমাদের অপশন দিয়েছে। প্রথমে আমরা কোয়েশ্চেনটা পড়বো যে কারেক্ট জিজ্ঞাসা করেছে না নট কারেক্ট। এখানে আমাকে কি বলেছে, চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অপশন গিভেন বিলো, মানে যেটা সঠিক। এবার আমরা স্টেটমেন্টকে পড়বো। কি বলছে দেখো, প্রথম যে আমাদের স্টেটমেন্টটা বলছে, ইন রাজস্থান scarcity of water has necessitated compact settlement for maximum utilization of available water resource। আচ্ছা, প্রথমে আমাকে আগে বলে দিয়েছে রাজস্থানে, তাহলে রাজস্থানে যদি আমরা ইন জেনারেল দেখি সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণটা খুবই কম, টেম্পারেচার কিন্তু খুবই বেশি, এটা আমরা জানি, তাপমাত্রা অনেকটাই বেশি। তো সেই জন্য ইন জেনারেল যদি আমরা ভাবি জলের কিন্তু ওখানে স্কারসিটি থাকবে।
স্টেটমেন্টে কি বলছে, রাজস্থানে জলের যে স্কারসিটি মানে কি, জল খুব একটা পরিমাণে পাওয়া যায় না বা নিয়মিত কিন্তু এখানে পাওয়া যায় না, জলের কিন্তু অভাব রয়েছে। তো সেই জলের যে অভাবটা প্রয়োজনীয়, নেসেসিয়েটেড মানে কি প্রয়োজনীয়, কোন সেটেলমেন্টের জন্য, কম্প্যাক্ট সেটেলমেন্টের জন্য, ফর ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ ওয়াটার রিসোর্স। মানে রাজস্থানের অঞ্চলে যেহেতু আমাদের জলের অভাব রয়েছে, সেই জন্য ওখানে যদি কোনো একটা অঞ্চলে কম্প্যাক্ট সেটেলমেন্ট দেখা যায় এবং সেইখানে যে সমস্ত মানুষেরা বসবাস করছে তাদের যে জলের প্রয়োজনীয়তা, সেটার কিন্তু একটা অভাব থাকবে। ইয়েস, অবশ্যই থাকবে। বিকজ আমি এইমাত্রই বললাম যে রাজস্থানে যেহেতু তাপমাত্রা বেশি সেহেতু জলের পরিমাণ কম, তার কারণ রাজস্থানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই কম, তাপমাত্রা অনেকটাই বেশি, সেই কারণে সেই অঞ্চলে কিন্তু জলের অভাব থাকবে। তো প্রথম অপশন সঠিক, আমি এটা বুঝতে পেরে গেলাম। তাহলে আমি এবার অপশানে দেখবো যে অপশানে এ কোথায় রয়েছে। প্রথম অপশানে রয়েছে, সেকেন্ড অপশানে রয়েছে, বাকি 3 নম্বর 4 নম্বরে নেই। তো এগুলো আমি আর দেখবোই না। এবার এখানে দেখো এ বি সি আর এ বি ডি, তাহলে বি স্টেটমেন্টটা আমি কিন্তু এখন আর দেখবোই না, কারণ আমি জানি অপশন এ একদম সঠিক। তাহলে বি যদি এই দুটো অপশানে থাকে তাহলে এটাও অটোমেটিক্যালি সঠিক হবেই। বি স্টেটমেন্টে কি বলছে, ডিসপার সেটেলমেন্ট মানে বিচ্ছিন্ন যে বসতি নাগাল্যান্ডে কমন রয়েছে। ইয়েস, কমন রয়েছে। তো এক্সাম হলে তোমরা যদি নাও জানো তাহলেও কিন্তু তোমার অসুবিধা কিছু হবে না, তোমরা যদি এই এলিমিনেটটা করতে পারো। বাকি আমাদের দেখতে হবে স্টেটমেন্ট সি আর স্টেটমেন্ট ডি। দেখো স্টেটমেন্ট সি এতে কি বলছে, স্টার লাইক সেটেলমেন্ট প্যাটার্ন ডেভেলপ অ্যারাউন্ড লেকস অ্যান্ড ট্যাঙ্কস। এটা কিন্তু সঠিক নয়, তার কারণ লেক বা ট্যাঙ্ক মানে হ্রদের কাছে বা কোনো জলভূমি যে অঞ্চল রয়েছে সেখানে কিন্তু আমাদের স্টার আকারের বসতি গড়ে ওঠে না। তো সেক্ষেত্রে অপশন সি আমার ভুল হয়ে যাচ্ছে। আর বাকি থাকলো অপশন ডি, কি বলছে, নাইজেরিয়াতে in upstanding incel birds form good defensive sites। তো এটা কিন্তু একটুখানি টাফ, যে নাইজেরিয়ার কথা বলছে এখানে। ইন জেনারেল আমরা পড়িও না যে নাইজেরিয়ায় বা আফ্রিকার কোন একটা কান্ট্রিতে কিরকম কি রয়েছে না রয়েছে। তো সেক্ষেত্রে আমার এটা দেখার দরকারও নেই, আমি এখান থেকে এলিমিনেট করে দেব। যেহেতু অপশন সি হচ্ছে না তাহলে অপশন ওয়ানও বাদ চলে যাচ্ছে। তো সঠিক উত্তর হচ্ছে আমার অপশন বি, অর্থাৎ এ বি আর ডি। সো এইভাবে কিন্তু আমাকে এলিমিনেট করতে হবে। যদি আমরা 4টে স্টেটমেন্ট নাও জানি তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই, যদি আমরা 4টে স্টেটমেন্টের মধ্যে 2টো জানি বা 3টে জানি তাহলেই কিন্তু এনাফ আমাদের সঠিক উত্তরকে অ্যাটেন্ড করার জন্য। নেক্সট কোয়েশ্চেন দেখো, কোয়েশ্চেন নাম্বার 6 বলছে ড্যাশ ইজ দ্য ফার্স্ট ডেস্টিনেশন কান্ট্রি ফর ইন্ডিয়ান ন্যাশনাল ডিপারচার ইন টার্মস অফ নাম্বার ডিউরিং 2022। সো এটা ট্যুরিজম থেকে প্রশ্ন দিয়েছে, এটা ওরই মধ্যে কিন্তু টাফ, কিন্তু তোমাদের আমি নোটসে বলে রেখেছিলাম যে যখনই 2022 দেবে অর্থাৎ কোভিড এর পর কিন্তু হয়েছে। সো কোভিড এর পর কিন্তু ডেটার অনেক চেঞ্জেস এসেছে। তো এগুলো আমাদের ট্যুরিজম জিওগ্রাফিতে দেখবে, পিআইবি থেকে আমাদের কিন্তু মানে এটা গভর্নমেন্ট ওয়েবসাইট, এখান থেকে আমাদের বিভিন্ন ধরনের কিন্তু যে প্রতি বছর কিরকম আমাদের ট্যুরিজম আসছে বা ইন্ডিয়া থেকে কতজন ট্যুরিজম যাচ্ছে তার কিন্তু ডেটা দেওয়া থাকে। তো এটার সঠিক উত্তর হচ্ছে ইউএই, ইউনাইটেড আরব এমিরেটস। আচ্ছা, এবার তোমরা যদি এখানে একটা জেনারেল আইডিয়া ইউজ করতে তাহলেও কিন্তু তোমরা অ্যাটেন্ড করতে পারতে, তার কারণ ইন জেনারেল দেখবে আমাদের ভারতীয়রা দেখবে বেসিক্যালি যখন কোনো বাইরে টুরিস্ট স্পটে যায় সেখানে কিন্তু দুবাই থাকেই মাস্ট। তো সেই দিক থেকে তোমরা যদি একটুখানি জেনারেল নলেজ যদি ইউজ করো তাহলে কিন্তু উত্তরটা তোমরা করতে পারতে, বাট এটা কিন্তু খুব একটা ইজি প্রশ্ন নয়, অনেকেই হয়তো অ্যাটেম্প নাও করতে পারো। বাট এটা একটা জেনারেল আইকিউ, যে ভারতের মানুষরা দেখবে বেশিরভাগ কথায় কথায় দেখে বলবে দুবাই চলে যাবো বা দুবাই যাই বা দুবাইয়ে তোমার ঘুরতে যাই। তো সেই দিক থেকে কিন্তু এটা মানে তোমরা ইউজ করতে পারতে বা অ্যাটেম্প করতে পারতে। বাকি আমাদের অপশানে কানাডা, কানাডা কিন্তু দেখবে খুব একটা মানুষ ইউজ করে না যে কানাডাতে যাবে, সিঙ্গাপুরটা মেইনলি বিজনেসের জন্য মানুষরা যায়। সো কানাডাও হবে না, সিঙ্গাপুর হবে না, বাকি আমাদের ইউএই আর থাইল্যান্ড। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের অপশন এ। নেক্সট কোয়েশ্চেন দেখো, অ্যারেঞ্জ দ্য ফলোইং স্টেটস ইন ডিসেন্ডিং অর্ডার। ডিসেন্ডিং অর্ডার মানে হচ্ছে বড় থেকে ছোট আকারে সাজাতে হবে। ইন রাইস প্রোডাকশন 2022 to 23, মানে 2022 থেকে 2023 সালে রাইসের যে প্রোডাকশন
মানে চালের যে উৎপাদন সেটা কোথায় সব থেকে বেশি আর কোথায় সব থেকে কম হয়েছে। ইউপি, পাঞ্জাব, অন্ধ্রপ্রদেশ আর বিহার। তাহলে এখানে কি বলেছে, ডিসেন্ডিং অর্ডার মানে বড় থেকে ছোট, মানে সব থেকে বেশি প্রোডাকশন কোথায়, তারপর সব থেকে মিডিয়াম, তারপরে ওর থেকে অল্প, আর সব থেকে লিস্ট প্রোডাকশন। দেখো, রাইস প্রোডাকশন আমরা কি পড়েছিলাম, ইউপি হচ্ছে সব থেকে ফার্স্ট। তোমরা যদি এক্সাম্পল দেখো, পাঞ্জাব, এখানে কিন্তু আমাদের বেসিক্যালি গম বা হুইট কিন্তু প্রোডাকশন বেশি হয় তুলনামূলক যদি আমি কম্পেয়ার করি। অন্ধ্রপ্রদেশ বা বিহার, দেখো বিহারে কিন্তু আমরা পড়িনি, মানে আমরা যদি এলাকাও দেখি যে বিহারে রাইস প্রোডাকশন, এগুলো কিন্তু আমরা খুব একটা বইতে পড়িনি। তোমাদের কনফিউশন যদি হয় হলে উত্তরপ্রদেশ নিয়ে হতে পারে অথবা পাঞ্জাব নিয়ে। কিন্তু পাঞ্জাবে আমরা কি পড়েছিলাম, গ্রিন রিভলিউশন ছিল, তো সেই ক্ষেত্রে আমরা পাঞ্জাবকেও কিন্তু প্রথমে রাখতে পারবো না। তাহলে যদি কোনো স্টেটমেন্টে অপশনের প্রথমে বি থাকে তাহলে সেটা মোটেই হবে না, বিকজ পাঞ্জাবে হুইট হবে। তাহলে আমি 3 নম্বর অপশনটা বাদ দিয়ে দিচ্ছি। এখানে লক্ষ্য করো, অপশন এ তে কিন্তু ডি রয়েছে, কিন্তু এক্সাম হলে যদি আমি ভাবি তাহলে কিন্তু এইগুলো আমাদের মাথায় চট করে খুব একটা বেশি আসে না। যতটা আমরা এক্সামের পরে অনেক কিছু বুদ্ধি খাটাই যে হয়তো এটা হতে পারতো, কি হয়তো এটা হতে পারতো, বাট পরীক্ষার সময় আমাদের এতটা মাথা কাজ করে না। তো আমি সেই দিক থেকে যদি বলি, আমরা জানি ইউপিটা আমাদের প্রথম হবে, সো আমি ইউপিটা আগে দেখে নেবো যে ইউপির অপশন হচ্ছে অপশন এ। তাহলে এ তে 1 রয়েছে আর 2, সো এখান থেকে আমি 3 আর 4 এলিমিনেট করে দিলাম। ওকে, এরপর বি রয়েছে, এরপর বি। এবার তুমি যদি কনফিউজড হও যে হয় উত্তরপ্রদেশ নয় অন্ধ্রপ্রদেশ, যেহেতু আমি এইমাত্র বললাম পাঞ্জাবটা তো গমে ছিল, তো তোমরা এটা ভাবতেই পারো যে উত্তরপ্রদেশের পর হয়তো অন্ধ্রপ্রদেশ হতে পারে। যদি এটা ভাবো তাহলেও কি এখানে উত্তরে মিলছে, এরপর কি সি আসছে, এরপর সি আসছে না, এরপর এখানে হয় বি আসবে নয় ডি আসবে, কিন্তু ডি এতে তো বিহার, বিহার তো মোটেই হচ্ছে না। সো এখান থেকে আমি কিন্তু আবার এলিমিনেট করতে পারবো যে ডি তো মোটেই হবে না, মানে উত্তরপ্রদেশের পর বিহার এটা তো মোটেই হবে না রাইস প্রোডাকশনের ক্ষেত্রে। তাহলে অপশন এই একমাত্র পড়ে থাকছে। সো এইভাবে কিন্তু তোমাদের কনফিডেন্টলি এলিমিনেট করতে হবে। আর এটা তখনই তোমরা করতে পারবে যদি তোমরা ভালো করে মক টেস্ট প্র্যাকটিস করো এক্সামের আগে। সো এটা এখন জাস্ট বুঝে নাও, যেহেতু তোমরা প্রথম কোশ্চেনটা দেখবে একটুখানি তোমাদের কঠিন লাগতে পারে, তো সেই জন্য আমি একদম তোমাদের ডিটেলসে বলে দিচ্ছি। আজকে আমি তোমাদের প্রত্যেকটা বলবো না, কয়েকটা তোমাদের আমি বলে দিচ্ছি, বাকিটা আমরা ক্লাসে আলোচনা করে নেবো স্টেপ বাই স্টেপ। প্লাস এর সঙ্গে এটার যে নোটস একদম ছবি সহ বা ডায়াগ্রাম সহ তোমাদের আমি স্টাডি মেটেরিয়াল দিয়ে দেবো। 8 নম্বর কোয়েশ্চেন দেখো, বলছে 2011 সালে লোয়েস্ট সেক্স রেশিও ওয়াজ রেকর্ডেড ইন। এটা একদম ইজি প্রশ্ন, তোমাদের আমি বারবার বলেছিলাম দমন অ্যান্ড দিউ এটা সব থেকে কিন্তু কম লিঙ্গানুপাত অঞ্চল দেখা যায়, এটা না করার কিছু নেই, এগুলো একদম ইজি প্রশ্ন। এটা কিন্তু আমি তোমাদের বলবো কঠিন, যারা প্রজেকশনটা একদমই পড়ো না তাদের জন্য, কেউ যদি একটু আধটু পড়ে রাখো তোমাদের হয়তো ইজি হতে পারে। কোয়েশ্চেন বলছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অপশন। চলো এবার আমরা মেলাই। প্রথমে বলছে জেনিথাল গণমনিক পোলার কেস, এবার মেলাও, ডেভেলপড বাই ল্যাম্বার্ট। তারপরে বলছে সোর্স অফ লাইট লাইজ অ্যাট দ্য সেন্টার অফ দ্য জেনারেটিং গ্লোব, poles can never be represented, a simple right circular cone is supposed to touch the generating globe along the standard parallel। এটা কিন্তু তোমাদের নোটসেই ছিল, তোমাদের আমি নোটসটা একবার দেখানোর চেষ্টা করছি। সো আমরা যদি নোটসে দেখি, এটা হচ্ছে আমাদের প্রজেকশনের নোট। ওকে, সো এখান থেকে আমরা প্রজেকশনের ডিটেলস পেয়ে যাব। আচ্ছা, প্রথম অপশনটা কি ছিল, জেনিথাল গণমনিক পোলার কেস। এবার স্টেটমেন্টটা তোমরা মেলাও, এটার যেটা সঠিক উত্তর হচ্ছে অপশন 2, বিকজ সোর্স অফ দ্য লাইট ইট লাইজ অ্যাট দ্য সেন্টার অফ দ্য গ্লোব। এই স্টেটমেন্টটা কি রয়েছে, ইয়েস, দ্য লাইট সোর্স ইজ প্লেসড অ্যাট দ্য সেন্টার অফ দ্য প্রজেক্টিং গ্লোব অ্যান্ড দ্য ট্যানজেন্ট প্লেন ইজ টাচেস ইদার অফ দ্য টু পোলস। স্পর্শক যে রেখাটা সেটা দুটো মেরুর যে কোনো কিন্তু প্রান্তে টাচ করবে। সো এটা হচ্ছে আমাদের জেনিথাল গণমনিক পোলার কেস। তাহলে ইয়েস, দিস অপশন ইজ রাইট। তাহলে এ হয়ে যাচ্ছে আমাদের 2। এবার এখান থেকে তোমরা প্রথমে আগে এলিমিনেট করে নিলে যে A2 কোন কোন অপশনে রয়েছে। দেখো প্রথম অপশনে রয়েছে, তারপরে নেই, এটাও নেই,
আর এখানেও নেই, তাহলে আমাকে কিন্তু বাকি তিনটে অপশন আর পড়তেও হচ্ছে না। তাহলে বুঝতে পারছো যে কতটা অ্যাডভান্টেজ রয়েছে যদি আমরা একটা প্রশ্নের উত্তর জানি। তো এইরকম কিন্তু তোমাদের কোয়েশ্চেন থাকবে, যত টাফ কোয়েশ্চেন থাকবে তোমাদের এরকম কিন্তু দু একটা ইজি স্টেটমেন্ট দিয়ে দেবে, দিয়ে তোমাদেরকে এবার এখান থেকে এলিমিনেট করতে হবে। তাহলে কিন্তু এই চারটে স্টেটমেন্টের আমরা যদি অ্যান্সার নাও জানি, আমরা তাহলেও কিন্তু উত্তর দিতে পারবো। বাকিটা এবার তোমরা নোটস থেকে দেখে নাও। তারপরে কি বলছে, সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়ার প্রজেকশন। চলো আমরা নোটস দেখে নিই। সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়ার প্রজেকশন দেখো, প্রথমেই লেখা আছে দি সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়ার প্রজেকশন ইজ অলসো নোন অ্যাজ দ্য ল্যাম্বার্ট প্রজেকশন। তাহলে আমাদের আর বাকিটা কিছু পড়তে হচ্ছে না। প্লাস তোমাদের আমি বলেছিলাম এই স্টেটমেন্ট গুলো পড়ে রাখবে, সেই জন্য তোমাদের প্রত্যেকটা হাইলাইট করা ছিল প্লাস আন্ডারলাইন করা ছিল, যে এখানের মধ্যে কোনো একটা স্টেটমেন্ট থেকে তোমাদের প্রশ্ন দিতে পারে। আর একদম তোমাদের কিন্তু টু দা পয়েন্ট প্রশ্ন দিয়ে দিয়েছি। সিলিন্ড্রিক্যাল ইকুয়াল এরিয়ার প্রজেকশন, এটা ল্যাম্বার্ট ডেভেলপ করেছে। বাকিগুলো দেখিয়ে দিচ্ছি। মার্কেটরে যেটা উত্তর হবে, পোলস ক্যান নেভার বি রিপ্রেজেন্ট। কেন? তার কারণ মার্কেটর প্রজেকশনে যেটা সংজ্ঞা ছিল যে মেরুর দিকে যত যাবে তত কিন্তু কি হবে, এর যে ল্যাটলং গুলি ইনক্রিজ করবে, তার ফলে আমরা কিন্তু মেরুটা খুব একটা বেশি ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবো না। এখানে আমার মার্কেটার প্রজেকশন দেওয়া রয়েছে। তোমাদের বলেছিলাম যে হয়তো আমাদের ডেফিনেশন থেকে যেতে পারে, অথবা মার্কেটার প্রজেকশন কে তৈরি করেছেন বা কে বলেছেন। তো এটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যারা 26 সালে এক্সাম দেবে তোমাদের জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। বা এটাকে আমরা অর্থমর্বের প্রজেকশনও বলি, যেহেতু এটা এবছর পরীক্ষায় পড়েনি, তার মানে তোমাদের জন্য কিন্তু এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষায় যেটা দিয়েছে ছবি থেকে, যে এখানে দেখো আমরা কি মেরুকে দেখাতে পাচ্ছি যে কোনটা উত্তর মেরু বা কোনটা দক্ষিণ মেরু। এখানে কিন্তু আমরা শুধুমাত্র নর্থ, আর এদিকে দেখো আমাদের ইস্ট আমাদের কিন্তু দেওয়া রয়েছে। সো মার্কেটার প্রজেকশনে আমরা কিন্তু উত্তর এবং দক্ষিণ যে মেরুকে কিন্তু আমরা রিপ্রেজেন্ট করতে পারবো না। ফোর্থ আমাদের রয়েছে বোনস প্রজেকশন। কি বলছে, আ সিম্পল রাইট সার্কুলার কোন is supposed to touch the generating globe along the standard parallel। অনেকটা লেখায় রয়েছে, তোমাদের আমি নোটস থেকে রেখে দিচ্ছি। বোনস প্রজেকশন দেখো, এই হচ্ছে আমাদের বোনস প্রজেকশনের নোট। এখানে প্রথমে কি দিয়েছি, ইন বোনস প্রজেকশন আ সিম্পল রাইট সার্কুলার কোন ইজ সাপোজ টু টাচ দ্য জেনারেটিং গ্লোব অ্যালোন দ্য স্ট্যান্ডার্ড প্যারালাল। তো এটা তোমরা যদি পড়ো তাহলে আর মনে হয় না তোমাদের এই কোডটা পড়তে হবে, বিকজ এই দু তিনটে লাইন পড়ার পরে তোমরা বুঝতে পেরে যাবে যে হ্যাঁ এটা বোনসের ডেফিনেশন, বোনস প্রজেকশনের ডেফিনেশন। তাহলে এটাও আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমার অপশন 1। সো আশা করি বুঝতে পারলে এইভাবে তোমরা কিন্তু অ্যাটেন্ড করতে পারো। নেক্সট কোয়েশ্চেন দেখো, কনফারেন্স অফ পার্টি সিওপি ওয়াজ হেল্ড ইন 1995। কনফারেন্স অফ পার্টি তোমাদের বলেছিলাম যে আরো বাকি পার্টিস গুলো পড়ে রাখবে, কারণ কোনো একটা যেতে পারে, হয় আমাদের নাম্বার থেকে যেতে পারে, যে কনফারেন্স অফ পার্টি দিয়ে কোনো একটা নাম্বার দিয়ে দিল 16 কি 15 কি 17, কত সালে হয়েছে বা কোথায় হয়েছে। সো এটা আমি তোমাদের বলবো মিডিয়াম কোয়েশ্চেন। তবে কেউ যদি একদমই না পড়ে থাকো, এটা একদম লাস্টের চ্যাপ্টার থেকে দিয়েছে, 8 নম্বর চ্যাপ্টার সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এই চ্যাপ্টার থেকে দিয়েছে। নেক্সট কোয়েশ্চেন দেখো 11, আন্ডার দ্য ড্যাশ মিনিস্ট্রি অফ ট্যুরিজম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ফোকাস অন ডেভেলপিং ট্যুরিজম অ্যামিনিটিস at the heritage or natural or tourist sites spread across India for making them tourist friendly in planned and phased manner with the help of companies from public sector, private sector, trust, NGOs, individual and other stakeholder। So এটা আমাদের একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে। আমাকে এবার এখানে বলতে হবে যে এক্স্যাক্টলি কি ইনিশিয়েটিভ নেওয়া হয়েছিল। স্বচ্ছ প্রায়তন স্থান স্কিম, অ্যাডপ্ট হেরিটেজ, আরসিএস উড়ান or data driven destination management system। প্রথমে কি বলছে, মিনিস্ট্রি অফ ট্যুরিজম, তাহলে মিনিস্ট্রি অফ ট্যুরিজম এখানে বলেছে, প্লাস এখানে তোমরা যদি পড়ো এখানে কিন্তু ট্যুরিজমকে ফোকাস করেছে। তাহলে ট্যুরিজমকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কখন ফোকাস করবে, যদি কোনো একটা অঞ্চলকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আমরা সেই স্থানকে হেরিটেজ হিসাবে ঘোষণা করি, তখনই কিন্তু সেই স্থানকে বা সেই অঞ্চলকে আমরা পরিকল্পনা মাফিক বা প্ল্যান আকারে আমরা কিন্তু সাজাবো, এবং তার জন্য কিন্তু আমরা বিভিন্ন সংস্থান থেকে হেল্প নিতে পারি। তো অপশন 2 ইজ দ্য রাইট অ্যান্সার। সো আজকে আমরা এই পর্যন্তই আপাতত আলোচনাটা করছি।
পরবর্তী ক্লাসে বা পরবর্তী সেশনে আমি চেষ্টা করবো বাকিগুলো তোমাদের একবার দেখিয়ে দিতে। বাকি আমরা যদি আদার্স পিওয়াইকিউ দেখি, এটা হচ্ছে 2024 সালের পিওয়াইকিউ। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেনের টাইপ, তোমরা এগুলো ক্লাসের ডিটেলসে পেয়ে যাবে। এটা হচ্ছে 2023 সালের। 2023 সালে তখন পার্ট এ পার্ট বি ছিল, তো তার জন্য আমাদের পার্ট বি থেকে আমাদের দেখতে হবে। এই হচ্ছে আমাদের 23 সালের প্রশ্ন, আর বাকি আমাদের পড়ে যাচ্ছে 2021 সালের প্রশ্ন। In which of the following countries primitive subsistence farming carried off? Answer is Venezuela. So এই হচ্ছে আমাদের প্রশ্নের টাইপ বা প্রশ্নের প্যাটার্ন। সো আশা করছি তোমরা জিনিসটা বুঝতে পেরেছো যে কি করে তোমাদের কোয়েশ্চেন তৈরি হচ্ছে বা কোয়েশ্চেন প্যাটার্ন তোমাদের কিরকম আসছে। বাকি তোমাদের আমি ক্লাসের ডিটেলস এখানেই বলে দিচ্ছি। তোমাদের ক্লাস যেটা শুরু হচ্ছে নভেম্বর মাস থেকে, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি আর ফেব্রুয়ারি, 4 মাস তোমাদের কোর্স হবে। প্রত্যেকটা মাসে তোমাদের 2টো করে চ্যাপ্টার কভার করা হবে। যেহেতু 8টা চ্যাপ্টার রয়েছে, প্লাস 8টা চ্যাপ্টারের আবার 4-5টা করে সাব হেডিং রয়েছে, তো সেই জন্য একটু আগে থেকে আমাদের শুরু করা হচ্ছে, বিকজ তোমাদের এক্সাম হচ্ছে মার্চ মাসে। সো তোমাদের এখন এনরোলমেন্ট প্রসেস চলছে, তোমরা কেউ যদি ক্লাসে এনরোল করতে চাও তোমরা এনরোল করতে পারো। বাকি এনরোলমেন্ট কি করে করবে বা ক্লাস তোমাদের কিভাবে নেওয়া হবে, ক্লাসের স্টাডি মেটেরিয়াল তোমরা কি করে পাবে, প্রত্যেকটা জিনিস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তোমরা সেইখান থেকে চেক করে নাও। আর তোমাদের যদি কোনো কোয়ারি থাকে তাহলে তোমরা সেটা কমেন্ট সেকশনে আমাকে লিখে দেবে। থ্যাংক ইউ।